আজকে আলোচনা করব। প্রত্নতাত্ত্বিক গণ অর্থাৎ প্রত্ন কথার অর্থ হচ্ছে পুরাতন, অর্থাৎ পুরাতন বা অতীত সমাজ সংস্কৃতি নিয়ে যেসব যারা যেসব তাত্ত্বিকরা অধ্যয়ন করেন বা গবেষণা করেন তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিকরা পুরাতন অর্থাৎ অতীত সমাজ সংস্কৃতি নিয়ে গবেষণা করেন, যে সমাজ সভ্যতা বর্তমানে নেই সেই সমাজ সভ্যতা নিয়ে প্রত্নতাত্ত্বিকগণ গবেষণা করেন। তো প্রত্নতাত্ত্বিকরা মানব সমাজ ও সভ্যতার বিকাশকে 4টি যুগে ভাগ করেছেন। প্রথমে প্রাচীন প্রস্তর যুগ, তারপর নব্য প্রস্তর যুগ, তারপর ব্রোঞ্জ যুগ, সবশেষে লৌহ যুগের কথা ওনারা উল্লেখ করেছেন। তো এই 4টা যুগ সম্পর্কে আমি এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তোমরা সবাই লক্ষ্য করো। প্রিয় ছাত্রছাত্রী, প্রত্নতাত্ত্বিকগণ মানব সমাজ ও সভ্যতার বিকাশকে 4টি যুগে বিভক্ত করেছেন। প্রথম পয়েন্ট হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, প্রস্তর কথার অর্থ কি সেটা দেখি। প্রস্তর হচ্ছে পাথর, প্রস্তর কথার অর্থ হচ্ছে পাথর। প্রস্তর যুগ বলতে পাথরের হাতিয়ার ব্যবহারের সাংস্কৃতিক কালকে বোঝায়, অর্থাৎ যখন মানুষ পাথর হাতিয়ার হিসেবে ব্যবহার করত তখন সেই যুগকে বলা হতো প্রস্তর যুগ। তারা তখন হাতিয়ার তৈরি করতে শেখেনি, পাথর তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তো প্রাচীন প্রস্তর যুগ বলতে সে যুগকে বোঝায় যখন আদিম মানুষ ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহার করত, অর্থাৎ তারা পাথরকে কোনো আকৃতি না দিয়ে যেমন ছিল সেভাবেই ভোঁতা ও অমসৃণ পাথর হাতিয়ার হিসেবে ব্যবহার করত। সেই যুগকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। এরপর শিক্ষার্থী 2 নম্বর পয়েন্ট হচ্ছে নব্য প্রস্তর যুগ। খ্রিস্টপূর্ব 7000 অব্দের পূর্বে, খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে 7000 অব্দের পূর্বে এই যুগের সূচনা হয় মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে অর্থাৎ মিডল ইস্ট আরব দেশগুলোর কথা বলা হয়েছে। সভ্যতার ইতিহাসে নব্য প্রস্তর যুগ একটি বৈপ্লবিক ঘটনা। অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অন্যান্য আবিষ্কারের দিক দিয়ে এই যুগের মানুষ অনেক উন্নতি সাধন করেছিল। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে মানুষ কোনো কিছু আবিষ্কার করতে পারেনি, তারা বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে আহার করত। কিন্তু নব্য প্রস্তর যুগে এসে মানুষ খাদ্য সংগ্রহ না করে খাদ্য উৎপাদন করতে শিখলো। তারা কৃষিকাজ করতে শিখলো, পশু পাখি পালন করতে শিখলো। আস্তে আস্তে সভ্যতার সূচনা ঘটতে লাগলো। এই যুগে চাকা আবিষ্কার হয়, চাকা আবিষ্কারের ফলে যানবাহনও তারা তৈরি করতে শিখলো। এই যুগের অভাবনীয় সাফল্যের জন্য গর্ডন চাইল্ড এই যুগকে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। গর্ডন চাইল্ড একজন সমাজবিজ্ঞানী, উনি এই নবপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। আমাদের অনেক সময় বইয়ে বা চুক্তিতে আসে যে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন কে, তখন তোমরা গর্ডন চাইল্ডের নাম উল্লেখ করবে। এরপর শিক্ষার্থী 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রোঞ্জ যুগ। খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দের মধ্যে মিশর, ভারত, মেসোপটেমিয়া এবং চীনে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়। অর্থাৎ সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দের মধ্যে মিশরে, ভারত, মেসোপটেমিয়া এবং চীনে ব্রোঞ্জের ব্যবহার শুরু করে মানুষ। এই যুগে মানুষ টিনের সঙ্গে তামা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত, অর্থাৎ ব্রোঞ্জ তৈরি করতে টিনের সঙ্গে তামা ব্যবহার করা হয় এবং তা দিয়ে উন্নত মানের হাতিয়ার তৈরি করত, যেমন বর্ম, বর্ষা, তলোয়ার, তীর ইত্যাদি উল্লেখযোগ্য। এরপর শিক্ষার্থী সর্বশেষ পয়েন্ট হচ্ছে লৌহ যুগ। যে সময়ে মানুষ লোহার আবিষ্কার করতে শিখলো, লোহা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বাড়িঘর তৈরি করতে শিখলো, তখন লৌহ যুগের সূচনা হলো।
মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দেশগুলোতে এবং খ্রিস্টপূর্ব 500 অব্দে ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে লোহের ব্যবহার শুরু হয়। এশিয়া মাইনরে অর্থাৎ এশিয়া মাইনরকে ইরাককে এশিয়া মাইনর বলা হয়। এশিয়া মাইনরে হিত্তিদের মধ্যে সর্বপ্রথম, হিত্তি হচ্ছে হিত্তি একটা জাতির নাম, হিত্তিদের মধ্যে সর্বপ্রথম লৌহ শিল্পের ব্যবহার জানা যায়। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ, অর্থাৎ লোহা আবিষ্কার না হলে আমরা আধুনিক সভ্যতায় পদার্পণ করতে পারতাম না। এই যুগেই মানুষ আধুনিক সমাজ ব্যবস্থার প্রবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়গুলোর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের সমাজবিজ্ঞানের মূল প্রত্যয়ের মধ্যে প্রথমে যে প্রত্যয় সমাজ নিয়ে আলোচনা করেছিলাম, সমাজের সংজ্ঞা নিয়ে, সমাজের কার্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি সংস্কৃতি নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে প্রথমে সংস্কৃতি কি বা সংস্কৃতি সম্পর্কে ধারণা দিব, এরপর সংস্কৃতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো কালচার, বাংলায় একে কৃষ্টি বলা হয়। কৃষ্টি শব্দের অর্থ হলো কর্ষণ বা চাষ। ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম ফ্রান্সিস বেকন 19 শতকে এই কালচার শব্দটি ব্যবহার করেন। সর্বপ্রথম এই কালচার শব্দটি যিনি উদ্ভাবন করেন তিনি হচ্ছেন ফ্রান্সিস বেকন। এরপর আমি সংস্কৃতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এক কথায় সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনযাত্রা প্রণালী, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা করি সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা যা করি, যা চিন্তা ভাবনা করি, যে ধরনের খাদ্য গ্রহণ করি, যে ধরনের কাজ করি, এই সব কিছুর সম্মিলিত বিষয়টাকেই বলা হচ্ছে সংস্কৃতি। এই সব কিছুকেই আমাদের দৈনন্দিন জীবনের সব কাজগুলো, সব চিন্তা ভাবনা, সব কিছুকেই বলা হচ্ছে মানুষের জীবনযাত্রা প্রণালী। এখানে সমাজবিজ্ঞানের সংজ্ঞা আমি দিয়েছি দুইজন। প্রথমে ইবি টেইলরের সংজ্ঞাটা দিয়েছি, তারপর ম্যাকাইভারের সংজ্ঞা দিয়েছি। ইবি টেইলর বলেন, সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, আইন ইত্যাদির জটিল সমাবেশই হলো সংস্কৃতি। অর্থাৎ আমরা সমাজের সদস্য হিসাবে যেসব আচার আচরণ প্রদর্শন করি, যেসব ব্যবহার, মানুষের সাথে আমরা যে ধরনের ব্যবহার করি, যে ধরনের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা অর্জন করি, আইন ব্যবহার করি ইত্যাদির জটিল সমাবেশই হলো সংস্কৃতি। ম্যাকাইভার বলেন, মানুষ হিসাবে আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ ম্যাকাইভারের মতে মানুষ হিসেবে আমরা যা কিছু করি দৈনন্দিন জীবনে তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। শেষে আমরা এভাবে বলতে পারি, মানুষ তার অস্তিত্ব রক্ষা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন মেটাতে যা কিছু সৃষ্টি করছে সেসবের সম্মিলিত রূপই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ আমরা প্রতিদিন দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য যা কিছু করছি, যা কিছু সৃষ্টি করছি, যা কিছু তৈরি করছি, সেসবের সম্মিলিত রূপই হচ্ছে সংস্কৃতি। প্রিয় ছাত্রছাত্রী, এরপর আমি সমাজবিজ্ঞানের আরেকটি মৌল প্রত্যয় সভ্যতা কি সে বিষয়টি নিয়ে আলোচনা করব। সভ্যতা সম্পর্কে প্রথমে ধারণা দিব। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন। এই শব্দটি ল্যাটিন শব্দ সিভিলিস থেকে এসেছে। অর্থাৎ ল্যাটিন শব্দ সিভিলাইজেশন শব্দটি ল্যাটিন শব্দ সিভিলিস থেকে এসেছে, যার অর্থ হলো নাগরিক। সুতরাং সিভিলাইজেশন শব্দটির অর্থ হলো সুসভ্য নাগরিক সমাজ। অর্থাৎ সিভিলাইজেশন শব্দের সাথে বা সভ্যতার সাথে নাগরিক সমাজের একটা মিল রয়েছে বা সম্পর্ক রয়েছে। সুসভ্য নাগরিক সমাজকে এখানে সিভিলাইজেশন বলা হচ্ছে, যেখানে নগর
নাগরিক সমাজ নগর রাষ্ট্রের সাথে জড়িত। যেখানে নগর বা রাষ্ট্র গড়ে ওঠে, শহর গড়ে ওঠে, সেখানে এই সভ্যতা গড়ে ওঠে। দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ সিভিলাইজেশন শব্দটি উদ্ভাবন করেন বা ব্যবহার করেন সর্বপ্রথম দার্শনিক ভলতেয়ার। এরপর সভ্যতার সংজ্ঞা লক্ষ্য করো তোমরা সবাই। প্রথমে একটা সাধারণ সংজ্ঞা লিখেছি আমি। মানব সমাজে দীর্ঘ প্রয়াসে প্রাপ্ত সাফল্যের স্তরই হলো সভ্যতা। অর্থাৎ সভ্যতা দু একদিনের বিষয় নয়, দীর্ঘদিন ধরে সাফল্যের পরে দীর্ঘদিন কোনো সমাজ ব্যবস্থা যখন একটা উন্নত অবস্থায় পৌঁছায়, সেই উন্নততর অবস্থাকে বা সফলতাকে এখানে সভ্যতা বলা হচ্ছে। ম্যাকাই খান বলেন, সমাজবিজ্ঞানী ম্যাকাই খানের সংজ্ঞা আমি এখানে লিখেছি। এর আগে সংস্কৃতির সংজ্ঞাতেও ম্যাকাই খানের সংজ্ঞাটা ছিল। ম্যাকাই খানের সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে। আওয়ার সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ, অর্থাৎ আমরা যা ব্যবহার করি, ম্যাকাই বলেন যে আমরা যা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের সভ্যতা। এখানে সবশেষে আমরা এভাবে বলতে পারি, সভ্যতা হলো সংস্কৃতির অধিকতর জটিল এবং অগ্রগতির ফল। অর্থাৎ সভ্যতার সাথে অগ্রগতি বা উন্নয়নের সম্পর্ক রয়েছে। সংস্কৃতির একটা উন্নততর পর্যায় বা উন্নততর অবস্থা হচ্ছে সভ্যতা। সভ্যতা হলো সংস্কৃতির অধিকতর জটিল এবং অগ্রগতির ফল, যা বংশ পরম্পরায় লাভ করা যায়। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এক সমাজ থেকে বা এক বংশ থেকে আরেক বংশে বা এক উত্তরসূরি থেকে আরেক উত্তরসূরিতে এটা লাভ করা যায়। এটি হলো নগর প্রপঞ্চ, অর্থাৎ নগরকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠে। নগর বিকাশের সাথে সাথে সভ্যতার বিকাশ ঘটে। এখানে নগর বিকাশের সাথে সাথে সভ্যতার বিকাশ ঘটে। আবার যদি নগর ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে আবার সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় বা হবে। ছাত্রছাত্রী, এখন আমি সংস্কৃতি ও সভ্যতার পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই কোশ্চেনটা সৃজনশীল অনুধাবনমূলক কোশ্চেনে আসে। সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য উল্লেখ করো। অর্থাৎ আমি প্রায় সংস্কৃতির সংজ্ঞা এবং সভ্যতার সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। এখন সেই সংস্কৃতি সভ্যতার মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো তোমরা খেয়াল করো। সংস্কৃতি ও সভ্যতার পার্থক্যগুলো উল্লেখ করা হলো। আমি এখানে ডিভাইড করে ছক আকারে উল্লেখ করেছি পার্থক্যগুলো। প্রথমে এক নম্বর পয়েন্ট, সংস্কৃতি হলো মানুষের অবস্তুগত সৃষ্টি, যেমন দক্ষতা, জ্ঞান, বিশ্বাস। অর্থাৎ এই সংস্কৃতি হচ্ছে মানুষের অবস্তুগত সৃষ্টি। জ্ঞান, বিজ্ঞান, বিশ্বাস এগুলো আমরা চোখে দেখতে পাই না, এগুলো অনুভবের বিষয়, এজন্য এগুলো অবস্তুগত সৃষ্টি। আর সভ্যতা হলো মানুষের বস্তুগত সৃষ্টি, যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, কলকারখানা ইত্যাদি। এগুলো মানুষ হাতে তৈরি করে এবং আমরা সবাই দেখতে পাই ঘরবাড়ি, আসবাবপত্র, কলকারখানা। এই জন্য এগুলো হলো বস্তুগত বস্তু, অর্থাৎ যেগুলো আমরা যেসব বস্তু বা দ্রব্য সামগ্রী আমরা দেখতে পাই এগুলো হলো বস্তুগত সৃষ্টি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সংস্কৃতির উন্নতি বা মানকে সর্বক্ষেত্রে পরিমাপ করা যায় না। অর্থাৎ সংস্কৃতির কি ধরনের উন্নতি হলো এটা সব সময় পরিমাপ করা সম্ভব হয় না, কিন্তু সভ্যতার অগ্রগতি অর্থাৎ সভ্যতার উন্নতি সহজেই পরিমাপ করা যায়। চোখে দেখে আমরা সহজেই সভ্যতা, একটা সমাজের সভ্যতার অগ্রগতি আমরা সহজেই অনুমান করতে পারি। 3 নম্বর পয়েন্ট, সংস্কৃতির গতি তুলনামূলকভাবে মন্থর, অর্থাৎ ধীরে চলে। সংস্কৃতি একটু ধীরে চলে আর সভ্যতা সাধারণত দ্রুত গতিতে এগিয়ে চলে। এরপর শিক্ষার্থী 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সংস্কৃতি
6 নম্বর পয়েন্ট হচ্ছে সংস্কৃতির চাহিদা তুলনামূলকভাবে কম আর সভ্যতার চাহিদা তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ সভ্যতার চাহিদা মানুষের কাছে অনেক বেশি সংস্কৃতির চাইতে। এরপর শিক্ষার্থী যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃতি কত প্রকার ও কি কি। তোমরা এর আগে সংস্কৃতি সংজ্ঞা আলোচনা করেছি আমি, সেটা দেখেছো। এখন এই সংস্কৃতি কত প্রকার সেটা আমরা দেখব। সংস্কৃতি মূলত দুই প্রকার। এক নাম্বার বস্তুগত সংস্কৃতি, দুই নাম্বার হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে বস্তু নির্ভর, যে সংস্কৃতি মানুষের নির্মিত, অর্থাৎ এই বস্তু সামগ্রীগুলো মানুষের হাতে তৈরি বা হাতের সৃষ্টি, এজন্য বলা হচ্ছে মানুষের নির্মিত বস্তু বা দ্রব্য নির্ভর যে সংস্কৃতি তাকে বস্তুগত সংস্কৃতি বলে। যেমন বাড়ি ঘর, পোশাক পরিচ্ছদ, কলকারখানা, বই খাতা ইত্যাদি। দুই নাম্বার হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত যেগুলো বস্তু নয়, দ্রব্য নয়, সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। মানুষ তার জীবন ধারণের জন্য যেসব অবস্তুগত সামগ্রী সৃষ্টি করেছে তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন কাব্য, সাহিত্য, সঙ্গীত ইত্যাদি। এই সংস্কৃতিটা অনেকটা ভিতরের দিক, মানুষের অন্তরের বিষয়। এই যে কাব্য সাহিত্য রচনা করা, গান গাওয়া, এগুলো মানুষের জ্ঞান, বিশ্বাস, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এগুলো দেখা যায় না, এগুলো অনুভবের বিষয়, উপলব্ধির বিষয় বা মানুষের অন্তরের বিষয়। তো এই অবস্তুগত সংস্কৃতি মানুষের হাতের তৈরি নয়। তো শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমার লেকচারগুলো তোমরা খাতায় নোট করে নিয়ে পড়তে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। আজ